চিঠির ভাষাটা বেশ আশ্চর্য লাগলো সুজয়ের। তারপর চিঠিটা খুঁটিয়ে দেখে চমকে উঠল সে। মৃদু আষ্টে গন্ধ আছে কাগজটাতে। সম্ভবত চিঠির লাল কালিটা হলো রক্ত। মুহূর্তের জন্য মিসেস হ্যারল্ডের কথাগুলো মনে হলো তার। বেশ অদ্ভুত লোক তো মিস্টার উলফ, রক্ত দিয়ে চিঠি লেখেন। কিছুক্ষণ চিন্তা করে সুজয় সিদ্ধান্ত নিল এমন অদ্ভুত লোককে অন্তত একবার চাক্ষুষ করতেই হবে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলার আরও একটি গল্পে। আজ তোমাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প নেকড়ের নিমন্ত্রণ। তো বেশি কিছু না বলে গল্পে যাওয়া যাক। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ। মাত্র কয়েকদিন আগেই নিউরো সার্জারি বিভাগের সর্বোচ্চ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। বিভিন্ন দেশের ছাত্ররা দেশে ফিরে যাওয়ার আগে মিলিত হওয়ার জন্য আয়োজন করেছিল এই সভার। প্রফেসর তার বক্তৃতা শেষ করলেন এইভাবে: আমি আমার সাধ্যমতো তোমাদের শিক্ষাদানের চেষ্টা করেছি, তবে আমি তো আর প্রফেসর উলফ নই। কিছু সীমাবদ্ধতা নিশ্চয়ই আমারও আছে, তবে এটুকু বলতে পারি, তোমরা যা শিখেছ তা এই পেশার পক্ষে যথেষ্টই বলা যায়। আশা করি দেশে ফিরে তোমরা প্রত্যেকেই স্নায়ু শল্য চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠিত হবে ও মানব সেবায় আত্মনিয়োগ করবে। তুমুল করতালির মাধ্যমে বক্তৃতা শেষ করলেন প্রফেসর হ্যারল্ড। দর্শক আসনে প্রথম সারিতে বসেছিল সুজয়। সে এবার নিউরো সার্জারি বিভাগে প্রথম হয়েছে। প্রফেসর হ্যারল্ডের প্রিয় ছাত্র সে, কিন্তু লন্ডন তথা পৃথিবীর অন্যতম স্নায়ু চিকিৎসক তার বক্তৃতার শেষে বেশ সম্ভ্রমের সঙ্গে প্রফেসর উলফ বলে যে ব্যক্তিটার নাম উচ্চারণ করলেন, তিনি কে? বিশ্ববিদ্যালয়ের অন্য অধ্যাপকরাও তো কোনোদিন বলেননি এই নাম। সবাই তো বলেন নিউরোসার্জারি সংক্রান্ত ব্যাপারে লন্ডন শহরের শেষ মন্তব্য করার লোক হ্যারল্ডই। সুজয় ভেবে নিল হ্যারল্ডের কাছ থেকে তার কৌতূহল নিরসন করতে হবে। হ্যারল্ডের বক্তৃতার সঙ্গে সঙ্গেই সভাও শেষ হয়ে গেল। মঞ্চ থেকে নামার সময় সুজয়কে ইশারা করলেন প্রফেসর। সে ইঙ্গিত বুঝতে পারল। প্রিয় ছাত্রকে তার বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানিয়ে রাখলেন তিনি। তার গাড়িতেই সুজয়কে এখন আমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে। সঙ্গীদের থেকে বিদায় নিয়ে রাতে হোস্টেলে ফিরবে বলে কনফারেন্স রুমের বাইরে বেরিয়ে সুজয় কিছুক্ষণের মধ্যেই উঠে বসল প্রফেসর হ্যারল্ডের গাড়িতে। ঝাঁ চকচকে আলোকোজ্জ্বল নগরীর রাস্তা ধরে গাড়ি ছুটল লন্ডনের এক অভিজাত অঞ্চলে হ্যারল্ডের বাড়ির উদ্দেশ্যে। প্রফেসরের বাড়িতে আগেও বেশ কয়েকবার এসেছে সুজয়। কম্পাউন্ড ঘেরা ভিক্টোরিয়া আমলের বাড়িটাতে স্ত্রীকে নিয়ে থাকেন প্রফেসর। সুজয়ের সমবয়সী তাদের একমাত্র ছেলে গ্লাসগোতে থেকে ইঞ্জিনিয়ারিংয়ের পাঠ নিচ্ছে। মিসেস হ্যারল্ড হাসি খুশি স্নেহশীল মহিলা। সুজয় তার ছেলের সমবয়সী বলেই হয়তো তিনি কিছুটা বাড়তি স্নেহ করেন সুজয়কে। সে প্রফেসরের বাড়ি পৌঁছবার পর মিসেস হ্যারল্ড বেশ আন্তরিকতার সঙ্গে খাতির যত্ন করে খাওয়ালেন সুজয়কে। ডিনার পর্ব সাঙ্গ হলে প্রফেসরের স্টাডিতে মোমের আলোতে গল্প করতে বসল তিনজন। প্রশ্নটা সুজয়ের মনে ঘুরঘুর করছিল অনেকক্ষণ ধরে। কিছু হালকা আলাপ আলোচনার পর সুযোগ বুঝে প্রফেসরকে প্রশ্ন করে ফেললেন, আপনি যে আজ বক্তৃতায় প্রফেসর উলফের নাম বললেন, তিনি কে? তার নাম কোনোদিন তো শুনিনি। সুজয় প্রশ্নটা করতেই মিসেস হ্যারল্ড যেন একটু চমকে উঠে বললেন, ও গড। প্রফেসর হ্যারল্ড মুহূর্তখানেক চুপ করে থেকে বললেন, বক্তৃতা করতে গিয়ে অনেকদিন পর ও নামটা আচমকাই মুখে চলে এসেছে আমার। অসম্ভব প্রতিভাধর মানুষ সে। আমার মতে নিউরোসার্জারিতে ওর মতো জ্ঞান আর দক্ষতা ইংল্যান্ডে আর কারও নেই। চিকিৎসা শাস্ত্র বাদ দিয়েও বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন পদার্থবিদ্যা, রসায়ন, ইঞ্জিনিয়ারিং এসবেতেই ওর পাণ্ডিত্য অসীম। তুমি যদি ওর সংস্পর্শে আসতে
তাহলে আরও বেশি শিখতে। একটা চুলের মতো নাটকেও আশ্চর্যভাবে ও লম্বালম্বি চিরে ফেলতে পারে, এমনই দক্ষতা ওর। তবে লোকটা একটু অদ্ভুত ধরনের। বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গেই অধ্যাপনার কাজে ঢুকেছিল, তার সঙ্গে আমার বেশ সাক্ষাৎও ছিল, কিন্তু চাকরি ছেড়ে দিল। বার্মিংহামে পূর্বপুরুষের বিশাল দুর্গ বাড়িতে নানা রকম গবেষণা করে দীর্ঘদিন সময় কাটাচ্ছে সে। মিসেস হ্যারল্ড এবার স্বামীর কথা শুনে বললেন, গবেষণা না ছাই? লোকে তো বলে কবরখানা ঘেরা ওই প্রাচীন বাড়িতে বসে প্রেত চর্চা করে লোকটা। কেউ কেউ তো বলে উল্ফ আসলে মানুষই নয়, দিনের বেলাতে তাকে কোনোদিন দেখা যায় না, রাতে যে ওই বাড়িতে ঘুরে বেড়ায় সে আসলে উল্ফের প্রেতাত্মা। প্রফেসর স্ত্রীর কথায় মৃদু প্রতিবাদ করে বললেন, ব্যাপারটা আসলে ঠিক নয়। উল্ফ প্রতিবেশীদের কারোর সঙ্গে মেশে না। পল্লী অঞ্চলে একাকী কেউ বাস করলে গ্রাম্য মানুষেরা ওরকম নানা গল্প ছড়ায়। সুজয় লোকটার পরিচয় শুনে কৌতূহল হয়ে বলল, তার সঙ্গে আপনার যোগাযোগ আছে? তার কাছে কিছু শিখতে পারলে ভাগ্যবান মনে করতাম নিজেকে। প্রফেসর কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, সে অর্থে প্রায় 20 বছর তার সঙ্গে আমার যোগাযোগ তেমন নেই। লন্ডন শহরের কোলাহল থেকে ও নিজেকে দূরে রাখে। বছর 5 আগে ও আমাকে শেষ একটা চিঠি পাঠিয়েছিল নিউরো সার্জারি সংক্রান্ত কাজকর্মের বিষয়ে। পাছে কেউ ওর কাছে ব্যাঘাত ঘটাক, তাই ওর বাড়িতে টেলিফোন লাইন নেই। আমি ওর নামে তোমাকে একটা চিঠি লিখে দিতে পারি। তার সঙ্গে তোমার সার্টিফিকেটের একটা প্রতিলিপি যুক্ত করে তুমি একটা চিঠি লেখো ওকে, দেখো যদি ওর সাড়া মেলে। সুজয় বলল, তাহলে চিঠিটা লিখে দিন, দেখি যদি ওর সাথে সাক্ষাৎ পাওয়া যায়। মিসেস হ্যারল্ড আঁতকে উঠে সুজয়কে বললেন, তুমি সত্যি সেখানে যাবে? আমার এক বোনপো থাকে ওদিকে, সে বলছিল উলফ ক্যাসেলের ত্রিসীমানায় কেউ যায় না। রাতে নাকি ওই কবরখানা থেকে নানা রকম শব্দ ভেসে আসে, দপ করে জ্বলে ওঠে নীলাভ আলো। একবার গ্রামেরই এক চোর রাতের বেলায় গিয়েছিল ওদিকে, পরদিন মৃত অবস্থায় কবরখানার বাইরে পাওয়া গেছে তাকে। লোকটার দেহে কোনো ক্ষতস্থান না থাকলেও চোখে মুখে ছিল স্পষ্ট আতঙ্কের ছাপ। প্রফেসর হ্যারল্ড স্ত্রীকে ধমক দিয়ে বললেন, কেন বাজে গল্প ওকে শোনাচ্ছ? ও যদি সত্যি উলফের সংস্পর্শে আসতে পারে তবে ও আরো অনেক কিছু শিখতে পারবে। প্রফেসরের ধমক খেয়ে মিসেস হ্যারল্ড রাগ করে অন্য ঘরে চলে গেলেন। তবে যাবার আগে স্নেহশীল মায়ের মতো সুজয়কে বলে গেলেন, তুমি কিন্তু ওখানে যেও না, উলফ নাকি উলফ মানে নেকড়েও পোষে। মিসেস হ্যারল্ড যাই বলুন না কেন, প্রফেসর কিন্তু সত্যিই একটা চিঠি লিখে দিলেন প্রফেসর উলফের নামে। তারপর সেলফ থেকে পুরনো একটা ফটোগ্রাফ বার করে সুজয়ের সামনে মেলে ধরে বললেন, এই হলো 20 বছর আগেকার উলফের ছবি। অনেক বছর তাকে না দেখলেও অনুমান করতে পারি তার চুলগুলোও এখন আমারই মতো সাদা হয়ে গেছে। তোমার তাকে চেনার সুবিধার জন্য ছবিটা দেখালাম। সুজয় মোমের আলোতে ছবিটা দেখল। একজন মধ্যবয়সী মানুষের ছবি, মাথার পিছনে টেনে বাঁধা ঘন কালো চুল, ছুঁচলো চিবুক, প্রশস্ত কপাল আর তীক্ষ্ণ নাসা যেন পরিচয় দিচ্ছে তার মেধা শক্তির। সবচেয়ে উজ্জ্বল তার চোখ দুটো, বুদ্ধিদীপ্ত সেই চোখ যেন ছবির ভিতর থেকে সুজয়ের দিকে তাকিয়ে হাসছে। একটা রহস্যময় দৃষ্টি আছে সেই চোখে। সুজয় বেশ কিছুক্ষণ ছবিটা দেখে সেটা ফেরত দিল প্রফেসরকে। তার বাড়ি ছেড়ে বেরোবার সময় প্রফেসর এরপর শুধু বললেন, তবে লোকটা তো একটু পাগলাটে ধরনের, কাজেই আশাহত হলে দুঃখ পেও না যেন। প্রফেসরের বাড়ি থেকে হোস্টেলে ফিরে এসে বেশ উত্তেজনা অনুভব করল সুজয়। চোখ বন্ধ করলেই সে দেখতে পাচ্ছে ছবিটার সেই লোকটা, প্রফেসর উলফ, তার দিকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে উঠেই প্রফেসর উলফের উদ্দেশ্যে একটা চিঠি লিখে ফেলল সে। প্রফেসর হ্যারল্ডের চিঠিতে উলফের ঠিকানা লেখা ছিল। সেই ঠিকানাতে হ্যারল্ডের কথা মতো 2টো চিঠি আর প্রথম বিভাগে প্রথম হওয়ার সার্টিফিকেটের প্রতিলিপি সেদিনের ডাকেই পাঠিয়ে দিল সে। দিন 3 মধ্যেই অপ্রত্যাশিত চিঠির জবাব এলো। নোংরা একটা কাগজে
কালচে লাল কালির আঁকা বাঁকা হরফে যেন লেখা চিঠি। তার ভাষা সংক্ষিপ্ত ও কর্কশ। আপনার আবেদন ও সার্টিফিকেট দেখলাম, তবে ওই সার্টিফিকেট আমার কাছে নিতান্ত কাগজের টুকরো মাত্র। আমার কাছে শিক্ষানবিশ থাকতে হলে পরীক্ষা দিতে হবে। তাতে কৃতকার্য না হলে আমার মূল্যবান সময় নষ্ট করার জন্য গলা ধাক্কা খাবেন, যেমন এর আগেও কয়েকজন খেয়েছে। আপনার কোনো ক্ষতির দায়িত্ব আমার নয়। পরীক্ষা দিতে রাজি থাকলে আগামী 31শে অক্টোবর রাত 10টায় বার্মিংহাম ক্রসিংয়ের কাছে অপেক্ষা করবেন। অবশ্যই একলা আসবেন, আমার গাড়ি সেখানে আপনাকে নিতে আসবে। স্বাক্ষর মার্টিমার উলফ ক্যাসেল, বার্মিংহাম। চিঠির ভাষাটা বেশ আশ্চর্য লাগলো সুজয়ের। তারপর চিঠিটা খুঁটিয়ে দেখে চমকে উঠল সে। মৃদু আষ্টে গন্ধ আছে কাগজটাতে। সম্ভবত চিঠির লাল কালিটা হলো রক্ত। মুহূর্তের জন্য মিসেস হ্যারল্ডের কথাগুলো মনে হলো তার। বেশ অদ্ভুত লোক তো মিস্টার উলফ, রক্ত দিয়ে চিঠি লেখেন। কিছুক্ষণ চিন্তা করে সুজয় সিদ্ধান্ত নিল এমন অদ্ভুত লোককে অন্তত একবার চাক্ষুষ করতেই হবে। প্রফেসর হ্যারল্ডের মতে, যিনি লন্ডনের শ্রেষ্ঠ স্নায়ু শল্য চিকিৎসক। নির্ধারিত দিনে লন্ডন থেকে রাত 9টা নাগাদ বার্মিংহামে পৌঁছে গেল সুজয়। তারপর ট্যাক্সি নিয়ে রওনা হলো বার্মিংহাম ক্রসিংয়ের দিকে। কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হাইওয়ে ধরল গাড়ি। বেশ ঠান্ডা এদিকটা। এ অঞ্চলে আগে কোনোদিন আসেনি সুজয়। গাইড বুকে শুধু লেখা আছে বার্মিংহাম ক্রসিংয়ের মাইল 5 দূরে নরমান আমলের প্রাচীন এক কবরখানা আছে, আর আছে এক প্রাচীন জমিদার বাড়ি। সম্ভবত ওটাই উলফ ক্যাসেল। নির্দিষ্ট সময়ের একটু আগেই ক্রসিংয়ে এসে পৌঁছল সুজয়। জনমানবহীন জায়গা। ফাঁকা হাইওয়ে চলে গেছে আরও উত্তরে। পশ্চিমে ফাঁকা মাঠ, আর পূর্ব দিকে উইলোর জঙ্গলের ভিতর থেকে একটা মেঠো রাস্তা এসে মিশেছে হাইওয়ের সঙ্গে। তারপর সেটা হাইওয়ে ছেদ করে এগিয়েছে মাঠের মধ্যে দিয়ে। এজন্যই জায়গাটার নাম মনে হয় ক্রসিং। গাড়ি থেকে রাস্তায় নেমে ভাড়া মেটাবার সময় ড্রাইভার হঠাৎ কৌতূহল হয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? এত রাতে এখানে কিন্তু কোনো গাড়ি পাবেন না, আশেপাশে জনবসতিও নেই। সুজয় জবাব দিল, উলফ ক্যাসেল যাব, গাড়ি আসবে আমাকে নিতে। লোকটা চমকে উঠে বলল, উলফ ক্যাসেল? এত রাত্রে? ওটা তো কবরখানা। আজ কি দিন খেয়াল আছে তো? 31শে অক্টোবর, হ্যালোউইন ডে। মৃত আত্মারা কবর ছেড়ে এ রাতে উঠে আসে। ওখানে ওখানে আপনি আপনি যাবেন? সুজয় বলল, হ্যাঁ, যেতেই হবে, বিশেষ কাজ আছে আমার। লোকটা জবাব শুনে কয়েক মুহূর্ত বিস্মিতভাবে তাকিয়ে থেকে নিজের বুকে ক্রুশ চিহ্ন এঁকে গাড়ি ঘুরিয়ে চলে গেল ফেরার জন্য। চাঁদের আলোতে নির্জন রাস্তায় একলা দাঁড়িয়ে সুজয়। ঠিক রাত 10টায় সুজয় দেখতে পেল একটা গাড়ির বিন্দুর মতো দুটো হেডলাইটের আলো উইলো বনের কাঁচা রাস্তা ধরে এগিয়ে আসছে হাইওয়ের দিকে। গাড়ি এসে দাঁড়ালো সুজয়ের ঠিক সামনে। ছড়ছড়ে পুরনো মডেলের কালো রঙের ফোর্ড গাড়ি। হলদে ম্যাটম্যাটে আলো ছড়াচ্ছে হেডলাইট দুটো। সামনের কালো কাঁচটা সামান্য নামল। চালকের আসন থেকে একজন বলল, আপনি নিশ্চয়ই উলফ ক্যাসেলে যাবেন, তাহলে উঠে বসুন। সুজয় গাড়িতে উঠে পড়ল। হাইওয়ে থেকে নেমে উইলো বনের ভিতর দিয়ে দুলতে দুলতে এগোলো গাড়ি। গাড়ির ভিতর অন্ধকার, কেমন যেন একটা পুরনো গন্ধ ভেতরটাতে। চালকের আসন আর সুজয়ের বসার জায়গার মধ্যে বেশ অনেকটা ফাঁক। ড্রাইভারের উঁচু কলারের ওভারকোটের উপর সাদা চুল সমেত মাথার কিছু অংশ শুধু দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না। আলাপ জমাবার জন্য
সুজয় তার উদ্দেশ্যে বলল, শহরতলিতে রাতে বেশ ঠান্ডা পড়ে, আশেপাশে কোনো লোকজন থাকে না। লোকটা কোনো জবাব দিল না। সুজয় এবার জানতে চাইল উইলো ক্যাসেল পৌঁছতে কতটা সময় লাগবে। লোকটা যেন অনিচ্ছাকৃতভাবেই অদ্ভুতভাবে জবাব দিল, না পৌঁছলে বলতে পারবো না। সুজয় বুঝতে পারল তার সঙ্গে কথা বলার ইচ্ছে তার নেই। লোকটা মনে হয় তার মালিকের মতোই অদ্ভুত। এ কথা ভেবে বাইরে চোখ রাখল সুজয়। আধো অন্ধকারে রাস্তার দুপাশে গাছগুলো ভূতের মতো দাঁড়িয়ে, তার মধ্যে দিয়ে রাস্তা যেন এগিয়েছে কোনো ভৌতিক জগতের দিকে। একসময় জঙ্গল শেষ হলো। চাঁদের আলোতে দেখা দিল এক বিস্তীর্ণ প্রান্তর। তার মধ্যে জেগে আছে অসংখ্য বেদি, আর তার মাথায় সার সার ক্রুশ চিহ্ন। চাঁদের আলোতে ধপধপ করছে সেগুলো। মাঠের অপর প্রান্তে অনেক দূরে প্রাচীন এক স্থাপত্য যেন দেখা যাচ্ছে। সম্ভবত ওটাই উলফ ক্যাসেল। একটা ভাড়া তোরণ অতিক্রম করে প্রাচীন কবরখানায় প্রবেশ করল গাড়ি। তারপর খুব ধীর গতিতে কবরের সারির পাশ কাটিয়ে চলতে লাগলো। চারপাশে শুধু কবর আর কবর। প্রাচীন কবরগুলোর মাথায় ক্রুশ কোথাও হেলে পড়েছে, কোথাও আবার শ্বেতপাথর ফুঁড়ে মাথা তুলছে ঝোপঝাড়। বাইরের দিকে চোখ রেখে চলেছিল সুজয়। হঠাৎ কিছু দূরে একটা কবরের বুক ফুঁড়ে একটা নীল আলো দপ করে জ্বলে উঠে নিভে গেল। এরপর কিছু দূরে আর একটা, তারপর আর একটা। সুজয়ের মনে পড়ে গেল মিসেস হ্যারল্ডের কথা। তিনি বলেছিলেন এই ভৌতিক আলোর ব্যাপারে। সুজয় একটু বিস্মিত হয়ে ড্রাইভারকে বলল, ও কিসের আলো? সুজয় তার উত্তর না পেয়ে সামনে তাকাতে দেখল চালকের আসন শূন্য, সেখানে কেউ নেই, অথচ গাড়িটা চলছে। ড্রাইভার কি অসুস্থ হয়ে সামনে ঢলে পড়ল? সামনে ঝুঁকে দেখতে গিয়ে সুজয় কপালের ঠোক্কর খেল। ড্রাইভারের সিটের ঠিক পিছনেই স্বচ্ছ কাঁচের পার্টিশন আছে। সেটা আগে আধো অন্ধকারে সে বুঝতে পারেনি, তবে তার ভিতর দিয়ে উপাশে দেখা যাচ্ছে চালকের আসনে কেউ নেই, তবুও স্টিয়ারিংটা ঘুরছে। কবরগুলো কাটিয়ে ধীরে ধীরে এগোচ্ছে গাড়ি। সুজয়ের ভিতরটা কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। সে বলে উঠল, আপনি আপনি কোথায়? ঠিক সেই সময় ঝাঁকুনি খেয়ে দাঁড়িয়ে গেল গাড়ি, আর গাড়ির চারপাশের কবরগুলোতে জ্বলে উঠতে লাগলো নীল আলো। আর এরপরই জানলার পাশে এক বিরাট কবরের মাথায় ক্রুশটা সশব্দে ভেঙে পড়ল। ধীরে ধীরে ফাঁক হয়ে গেল কবরের উপরিভাগ। তার ভিতর থেকে উঠে বসলো একটা অবয়ব। ঠিক যেন একটা নীল আলো ঝলসে উঠল। সেই আলোতে সুজয় দেখল কবর থেকে উঠে বসেছে একটা কঙ্কাল। সে তার রক্ত মাংসহীন হাত দিয়ে টেনে ধরতে চাইছে গাড়ির চাকা। সুজয়ের মনে হলো সে কি ঠিক দেখছে? তাহলে কি মিসেস হ্যারল্ডের শোনা গল্প ঠিক? হ্যালোইন ডেতে কি সত্যি জেগে ওঠে প্রেতাত্মারা? তা কি করে সম্ভব? কিন্তু চোখকে সে অস্বীকার করবে কিভাবে? গাড়িটা আবার চলতে শুরু করলো, আর তার সঙ্গে সঙ্গে তার যাত্রাপথের দুপাশে ঘটতে লাগলো অবিশ্বাস্য সব ঘটনা। কোথাও কবর ফুঁড়ে উঠে আসছে কঙ্কাল, কোথাও রাস্তা আগলে দাঁড়িয়ে আছে কবন্ধ, কোথাও আবার শোনা যাচ্ছে পৈশাচিক হাসি। গাড়িটা লক্ষ্য করে ছুটে আসছে সব কিছু। মনটাকে শক্ত রাখবার আপ্রাণ চেষ্টা করছে সুজয়। নিজের মনকে সে বারবার বলার চেষ্টা করতে লাগলো, এ হতে পারে না, এ হতে পারে না। তার এতদিনের শেখা বিজ্ঞান কিছুতেই মিথ্যা হতে পারে না। দুটো পরস্পর বিরোধী চিন্তার লড়াই হতে লাগলো মনের মধ্যে। এক সময় কোথা থেকে যেন ছুটে এলো এক পাল নেকড়ে। তাদের দেহগুলো যেন অন্ধকারে জ্বলছে। চাঁদের আলোতেই ঝিলিক দিচ্ছে তাদের ধপধপে হিংস্র দাঁতের পাটি। গাড়িটার সঙ্গে তারা ছুটতে লাগলো। ভিতরে পথের মূর্তির মতো বসে রইল সুজয়। দম বন্ধ করা আতঙ্কে তার মন হতে লাগলো এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টা। এগিয়ে চলল গাড়ি।
কতক্ষণ এভাবে সে গাড়িতে বসে রইল খেয়াল নেই তার। একসময় সে খেয়াল করল বিশাল এক তোরণের মধ্য দিয়ে প্রবেশ করেছে গাড়ি। নেকড়েগুলো সেই তোরণে পৌঁছে থেমে গেল। বিরাট এক আলোকোজ্জ্বল কক্ষে পৌঁছে থেমে গেল গাড়ি। তার দরজাও খুলে গেল। আলো দেখে একটু ইতস্তত করে গাড়ি ছেড়ে নামল সুজয়। প্রাচীন কক্ষ, ছাদ অনেক উঁচুতে, দেওয়ালের গায়ে টাঙানো আছে বিভিন্ন তৈলচিত্র, প্রাচীন ঢাল, বর্ষা, অস্ত্র। সম্ভবত এটাই নরমান আমলের প্রাচীন উলফ ক্যাসেল। সে দেখল একজন লোক এগিয়ে আসছে তার দিকে। তার তীক্ষ্ণ নাসা, উঁচু কপাল, আর তার নিচে হ্যারল্ডের দেখানো ফটোগ্রাফের সেই উজ্জ্বল চোখ। মাথার চুল সনের মতো সাদা, পরনে কলার উঁচু ওভারকোট। প্রফেসর উলফ। লোকটা সুজয়ের সামনে এসে করমর্দনের জন্য হাত বাড়ালো। সুজয় স্পর্শ করল সেই হাত। সেই হাত যেন বরফের মতো ঠান্ডা। এরপর নিঃশব্দে হাসল লোকটা। সুজয় স্পষ্ট দেখতে পেল প্রফেসরের ঠোঁটের ভিতর থেকে উঁকি দিচ্ছে ক্যানাইন। ঠিক সেই মুহূর্তে তার চুল আর কোট দেখে সুজয়ের মনে হলো এই যেন তার গাড়ির অদৃশ্য হয়ে যাওয়া চালক। হয়তো এরপর সে সত্যিই সংজ্ঞা হারাতো, কিন্তু তার আগে মনের সব শক্তি একত্রিত করে লোকটার চোখে চোখ রেখে বলে উঠল, আপনি নিশ্চয়ই প্রফেসর উলফ। আমি আপনার কাছে পরীক্ষা দিতে এসেছি। ভদ্রলোক তার কথা শোনা মাত্রই তার নকল সদন্ত দুটো খুলে ছুঁড়ে ফেলে সুজয়ের পিঠ চাপড়ে বলে উঠল, আরে পরীক্ষা তো তুমি দিয়েই ফেলেছ, আর শেষ পরীক্ষাতেও এত ভালোভাবে পাশ করবে ভাবতে পারিনি। ভেবেছিলাম তুমি সংজ্ঞাহীন অবস্থায় এখানে আসবে, আর কাল সকালেই তোমায় বিদায় করব, যেমন এর আগেও কয়েকজনকে করেছি। তোমাকে আমার সহকারী করতেই হবে। মুহূর্তের মধ্যেই হাসি ফুটে উঠল সুজয়ের মুখে। সে বলল, আপনি কাণ্ডগুলো ঘটালেন কিভাবে? প্রফেসর উলফ বললেন, গাড়িটা আসলে দূর নিয়ন্ত্রিত গাড়ি, রিমোটে চালাচ্ছিলাম। আমার ঘরে স্ক্রিন আছে, ড্রাইভার ছিল না ওতে। ড্রাইভার আর তোমার মাঝে কাঁচের পর্দাটা আসলে 3D স্ক্রিন। গাড়ির জানলার কাঁচগুলো ক্ষেত্র বিশেষে এই কাজ করেছে। পর্দায় ছবি ফুটে উঠেছে। ড্রাইভারের কথাগুলো আমি ঘরে বসে বলেছিলাম। কবরখানার কঙ্কালগুলো আসলে ইলেকট্রিক পুতুল, যেমন হরর হাউসে সাজানো থাকে। কিন্তু ওই নেগড়েগুলো তো পুতুল নয়, ওগুলো আমার ট্রেন্ড ওয়াচডগ। গায়ে ফসফরাস মাখিয়েছি বলে অন্ধকারে ওরা জ্বলছিল। একা এত বড় বাড়িতে থাকি তো, ওদের ভুতুড়ে কুকুর ভেবে চোর ডাকাত এ বাড়ির কাছে ঘেঁষে না। কিন্তু আমাকে ভয় দেখাবার জন্য এত সব আয়োজন কেন? শেষ প্রশ্ন করল সুজয়। সুজয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে প্রফেসর উলফ বললেন, ভবিষ্যতে যে নিউরো সার্জেন্ট হতে যাচ্ছে তার নিজের নার্ভ কতটা শক্ত তা পরখ করতে হবে না? না হলে অপারেশন টেবিলে কোনো দুর্ঘটনায় ভয়ঙ্কর ক্ষতবিক্ষত কোনো রোগীকে সে কিভাবে ছিনিয়ে আনবে মৃত্যুর মুখ থেকে? ওইসব ক্ষেত্রে ডাক্তারের নার্ভটা কতটা শক্ত তার উপরেই তো রোগীর জীবন নির্ভর করে। এরপর তিনি সুজয়ের পিঠে সস্নেহে হাত রেখে বললেন, চলো এবার ভিতরে যাওয়া যাক। তোমাকে ভয় দেখাবার জন্য হাতটা বরফ জলে চুবিয়ে রেখে কনকন করছে। ফায়ার প্লেসে হাত সেঁকতে হবে। তারপর আজ রাতেই তোমাকে একটা হাতের ডিসেকশন দেখাবো। মানুষের হাত, ভয় পাবে না তো? তারপর দুজনেই একসাথে হেসে উঠল। শেষ হলো আজকের কাহিনী, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা নেকড়ের আমন্ত্রণ। আশা করছি তোমাদের সকলেরই গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেবেন এই ধরনের গল্প সবথেকে প্রথমে পেতে। আর সাবস্ক্রাইব তো একদমই ফ্রি, তো একটা সাবস্ক্রাইব আমাদের প্রচুর সাহায্য করে এবং প্রচুর সাপোর্ট করে এই ধরনের গল্প বানাতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী গল্পতে।